হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এম ফিজিক্স ক্লাসেস। আমি অংশমান মন্ডল। তো তোমাদের ক্লাস 10 এর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের অলরেডি দুটো লেকচার আপলোড করা আছে। আজকে আমরা এই চ্যাপ্টারের লেকচার 3 স্টার্ট করব। তো দেখো, তোমরা লেকচার 2 তে দেখবে, লেকচার 2 এর লাস্টে আমি পড়িয়েছিলাম তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির কিছু ব্যবহারিক প্রয়োগ। সেইখানে ব্যবহারিক প্রয়োগে আমি একটা জিনিস লাস্টে বলেছিলাম, সেটা হচ্ছে ধাতুর বিশুদ্ধীকরণ। ওকে, ধাতুর বিশুদ্ধীকরণ। ধাতুর বিশুদ্ধীকরণ ব্যাপারটা কি? ধরো এখানে একটা ধাতু আছে এবং ধাতুটার মধ্যে অনেক অশুদ্ধি মিশে আছে। তো এই অশুদ্ধি সম্পন্ন ধাতুটা থেকে শুধু পিওর ধাতুটাকে বের করার প্রসেসকে বলা হয় ধাতুর বিশুদ্ধীকরণ। মানে ওই ধাতুটার মধ্যে অনেক অশুদ্ধি আছে, সেই অশুদ্ধি থেকে, মানে অশুদ্ধি সম্পন্ন ধাতু থেকে শুধু ধাতুটাকে বের করার প্রসেসটাকে বলা হয় বিশুদ্ধীকরণ। তো আমাদের এই যে মানে অশুদ্ধিযুক্ত ধাতু থেকে পিওর ধাতুটাকে বের করার জন্য আমরা যে প্রসেসটা ইউজ করি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো আমাদের যে সিলেবাসে আছে সেটা কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধীকরণ। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধীকরণ। তো কি হয় দেখো, অশুদ্ধিযুক্ত যে তামাটা, সেই তামাকে কি বলে? ব্লিস্টার বলে। মনে থাকবে? তাহলে অশুদ্ধিযুক্ত তামাকে কি বলা হয়? ব্লিস্টার। এবার এই ব্লিস্টারের মধ্যে কত পার্সেন্ট তামা থাকে? এই তামাকেই কপার বলা হয়। সেটা হচ্ছে 97 to 98% কপার থাকে। এবার এই ব্লিস্টারটাকে শুদ্ধিকরণ করে, মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে শুদ্ধিকরণ করে প্রায় 99.99% তামা পাওয়া যায়। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কোন প্রসেস হচ্ছে? তড়িৎ বিশ্লেষণ। তাহলে এবার এটা কিভাবে হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তাহলে তোমরা হেডিং দেবে কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধীকরণ। ওকে, এটা এবার কিভাবে হয় সেটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে তোমরা হেডিং কি দেবে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধীকরণ। ওকে, তো দেখো এখানে আমি ভোল্টামিটারটা আঁকছি, এরকম ভোল্টামিটার হলো। এরপর এখানে দুটো প্লেট আছে, যে দুটোকে প্লেটকে একসাথে বলা হয় তড়িৎদ্বার। ওকে, এবার একটা প্লেট ব্যাটারির পজিটিভের সাথে যুক্ত থাকে আর একটা প্লেট ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত থাকে। যে প্লেটটা ব্যাটারির পজিটিভের সাথে যুক্ত থাকে সেটাকে অ্যানোড বলা হয়, আর যেটা নেগেটিভের সাথে যুক্ত থাকে সেটাকে ক্যাথোড বলা হয়। এর চার্জ মাইনাস আর এর চার্জ হচ্ছে প্লাস। ওকে, এরপর দেখো, তাহলে আমাকে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ইউজ করতে হবে? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমাদের কি ইউজ করতে হবে? লঘু H2SO4 মিশ্রিত CuSO4। মানে এখানে কপার সালফেট নেওয়া হবে, CuSO4 নেওয়া হবে, আর তার সাথে কি আছে? কিছু H2SO4 আমাদের থাকে। ওকে, তাহলে তড়িৎ বিশ্লেষণ কি হচ্ছে? লঘু H2SO4 মিশ্রিত CuSO4। ওকে, তার মানে এখানে H2SO4 আছে আর CuSO4 আছে। আচ্ছা, তড়িৎদ্বার কি কি তড়িৎদ্বার ইউজ করা হবে? দেখো এখানে একটা তড়িৎদ্বার হচ্ছে ক্যাথোড আর একটা তড়িৎদ্বার অ্যানোড। ক্যাথোডে কি করা হয়? ক্যাথোডে কপার ধাতুর পাতলা পাত, এটা হচ্ছে একদম পিওর। তাহলে ক্যাথোডে আমাদের কি ইউজ করা হচ্ছে? ক্যাথোডটা আমাদের কপার ধাতুর পাতলা পাত ইউজ করা হচ্ছে। ওকে, এটা আমাদের ক্যাথোড। এটা কি হিসেবে ইউজ করা হচ্ছে? কপার ধাতুর। এর আধান হচ্ছে প্লাস। আচ্ছা সরি, এটা তো ক্যাথোড, ক্যাথোডের আধান হচ্ছে মাইনাস। তো এই পাতটা কেমন হবে? এই পাতটা খুব পাতলা হবে এবং এই পাতটা কিন্তু পিওর হবে। আর অ্যানোড হিসাবে কি ইউজ করা হয়? অ্যানোড হিসাবে অবিশুদ্ধ সিউ ধাতুর মোটা পাত। মানে এখানে যে ধাতুটা, মানে আমাদের যে কপার সমেত যে অবিশুদ্ধ ধাতুটা আছে, সেই অবিশুদ্ধ ধাতুটা এরকম এখানে আমাদের রাখা হবে। ওকে, এবার অবিশুদ্ধ বলতে ওর মধ্যে কি কি থাকতে পারে? Ag থাকতে পারে, প্ল্যাটিনাম থাকতে পারে, Au থাকতে পারে। ওকে, Ag, প্ল্যাটিনাম, Au এরা থাকতে পারে। এখানে আমাদের অ্যানোডে ওই মোটা পাতটা রাখতে হবে। আচ্ছা, এরপর পদ্ধতিটা তোমাকে পরীক্ষায় পড়লে কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ লিখতে হবে। পদ্ধতিটা কি হচ্ছে দেখো, যখন এই তড়িৎদ্বার দুটোকে ব্যাটারির প্লাস আর মাইনাসের সাথে কানেক্ট করা হচ্ছে, তখন কি হবে? তখন তড়িৎ প্রবাহ হবে। মানে এই ব্যাটারির এখান থেকে তড়িৎ প্রবাহিত হবে, আই কারেন্ট ফ্লো করবে। যখনই কারেন্ট ফ্লো করবে তখনই এই যে CuSO4 আর H2SO4 এরা কি হবে? এরা বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে কি তৈরি করবে? CuSO4 বিয়োজিত হবে আর H2SO4 ও বিয়োজিত হবে। তাহলে বলো তো, এটা আমি আগেই বলেছি যে CuSO4 বিয়োজিত হয়ে কি হয়? CuSO4 বিয়োজিত হয়ে কি হবে? CuSO4 বিয়োজিত হয়ে কি তৈরি করবে? Cu2+ আয়ন তৈরি করবে প্লাস SO4 2- আয়ন তৈরি করবে, তাই তো? CuSO4 বিয়োজিত হয়ে কি তৈরি করবে? Cu2+ আয়ন তৈরি করবে আর হচ্ছে SO4 2- আয়ন তৈরি করবে।
আর H2SO4 বিয়োজিত হয়ে H প্লাস প্লাস SO4 2 এখানে দুটো হবে কারণ এটা প্লাস যতটা এটা মাইনাস সেম হবে। তাহলে এরা বিয়োজিত হলো, ওকে, এরা বিয়োজিত হলো। এই যে রিঅ্যাকশনটা এটাই হচ্ছে তড়িৎ বিয়োজনের রিঅ্যাকশন। এরপর কি হয় দেখো, তার মানে এখানে প্লাস আয়ন কে কে আছে, Cu2 প্লাস আছে আর H প্লাস আছে। এবার প্লাস আয়নটা কার দিকে অ্যাট্রাক্টেড হবে, প্লাস আয়নটা ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। এবার ক্যাথোডের দিকে যখন অ্যাট্রাক্টেড হবে, ভালো করে বোঝো, ক্যাথোডের দিকে যখন অ্যাট্রাক্টেড হবে তখন Cu2 প্লাস কি করবে, Cu2 প্লাস কি করবে, Cu2 প্লাস আর H প্লাস, Cu2 প্লাস আর H প্লাস এরা কি করবে, এই Cu2 প্লাস ধীরে ধীরে এই ক্যাথোডে যাবে, হলো। এবার ক্যাথোডে মানে Cu2 প্লাস আর H প্লাস দুটোই যাবে, কিন্তু তার মধ্যে Cu2 প্লাস এর হচ্ছে মুক্ত হওয়ার প্রবণতা বেশি, সেই জন্য Cu2 প্লাস আগে মুক্ত হবে। তাহলে Cu2 প্লাস গেল ক্যাথোডে, Cu2 প্লাস গিয়ে ওখানে দুটো ইলেকট্রন কি করবে, এর মধ্যে ইলেকট্রন কি আছে, কম আছে না বেশি আছে, কম আছে, তার জন্য প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করবে, Cu তে পরিণত হবে। মানে আস্তে আস্তে Cu তে এ কি করবে, আস্তে আস্তে কপারটা এই ক্যাথোডে কি হবে, জমা হবে, ওকে। এরপর আরেকটা জিনিস কি হয়, এবার অ্যানোডে কি হবে, অ্যানোডে এটা যাবে না এটা যাবে, মানে দুটোই একই, কিন্তু অ্যানোডে কি হবে, এরা কেউই যাবে না। অ্যানোডে কি হয়, অ্যানোডে এখান থেকে কি হয়, কপারটা দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2 প্লাস আয়ন হিসাবে কি হচ্ছে এখানে চলে আসবে। তার মানে কি হচ্ছে এই ব্যাপারটা দেখো, আলটিমেট কি হচ্ছে, তাহলে এটা আমাদের হলো ক্যাথোড রিঅ্যাকশন আর এটা আমাদের হলো অ্যানোড রিঅ্যাকশন। তো আলটিমেট কি হয়, এখান থেকে এই যে অ্যানোড থেকে Cu2 প্লাস আয়ন এখানে চলে আসে, সেই Cu2 প্লাস আয়ন আবার ক্যাথোডে যাবে। তার মানে এই অ্যানোডের পাতটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে, মানে এখান থেকে Cu2 প্লাস আয়ন বেরিয়ে আসবে আর Cu2 প্লাস আয়নটা এখানে গিয়ে মুক্ত হয়ে কপার হিসেবে সঞ্চিত হবে। মানে এই পাতটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে আর এই পাতটা আস্তে আস্তে মোটা হবে এবং এটাতে কি হবে, বিশুদ্ধ কপার কি হবে, জমা হবে, ওকে। তাহলে তোমরা যদি এখানে লিখতে চাও তাহলে কিভাবে লিখবে দেখো, আমি একটু বলে দিচ্ছি মানে প্রক্রিয়াটা, সেটা তোমরা কি করে লিখবে, যে অ্যানোড থেকে ক্রমাগত Cu পরমাণু Cu+2 রূপে আয়ন রূপে দ্রবণে আসায় অ্যানোড পাত ক্রমশ ক্ষয়তে থাকে এবং দ্রবণ থেকে Cu2 প্লাস আয়ন ক্যাথোডে যাওয়ায় ক্যাথোডে গিয়ে পিওর Cu আয়ন, এই পিওর কপার ওখানে জমা হতে শুরু করে, ওকে। এইভাবে কি করা হয়, এইভাবে এই যে ক্যাথোডে Cu জমা হচ্ছে বা কপার জমা হচ্ছে, এই কপারটা আমাদের বিশুদ্ধ কপার হিসাবে আমাদের রাখা হয়। কিন্তু এখানে আরো একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা কি, সেটা দেখো, সেটা লিখবে তোমরা অ্যানোড মাঠটা কি, দেখো ধরো এটা আমাদের অ্যানোড আর এটা আমাদের ক্যাথোড। এরপর কি হয়, এখান থেকে Cu2 প্লাস আয়ন তো চলে আসছে আমাদের সলিউশনে মানে দ্রবণে, এবার এখানে গিয়ে পরে কি হচ্ছে, এই Cu2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হিসাবে ক্যাথোডে জমা হচ্ছে। কিন্তু এই অ্যানোডে আরো কিছু যে অবিশুদ্ধিগুলো রয়েছে, সেই অবিশুদ্ধিগুলো কি হবে, সেখানে অবিশুদ্ধ হিসাবে কি কি ছিল, Au Ag প্লাটিনাম তারপরে Fe এরা থাকে। এবার এরা কি হয়, এই অ্যানোডের নিচে এই যে অবিশুদ্ধিগুলো এই অ্যানোডের নিচে কি হয়, এখানে জমা হতে থাকে, এটা একটা মসলিনের চাদর দিয়ে এরকম করে ঘেরা থাকে। এবার এটা একটা কি হয়, এই অবিশুদ্ধিগুলো এই অ্যানোডের নিচে এরকম জমা হতে থাকে, কার মতো, কাদার মতো, মাঠ মানে হচ্ছে কাদা। তো এই যে অবিশুদ্ধিগুলো জমা হতে থাকে, এই অবিশুদ্ধিগুলোকেই বলা হয় অ্যানোড মাঠ, ওকে। তাহলে তোমরা যদি ডেফিনেশনটা লিখতে চাও কি বলবে, কপার পরিশোধনের সময় অবিশুদ্ধ কপার অ্যানোডে অবিশুদ্ধি রূপে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু যেমন Fe NiZn দ্রবণে দ্রবীভূত হয় এবং কম তড়িৎ ধনাত্মক ধাতুগুলি Au Ag প্লাটিনাম প্রভৃতি অন্যান্য অবিশুদ্ধির সঙ্গে কাদার আকারে অ্যানোডের নিচে জমা হয়, ওকে। তাহলে মেইনলি হচ্ছে Au Ag প্লাটিনাম এরা মেইনলি হচ্ছে জমা হয় এরা, তো এদেরকেই বলা হচ্ছে কি অ্যানোড মাঠ। এই অ্যানোড মাঠের কিন্তু ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে সংজ্ঞাটা, ওকে, সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে তোমরা করবে। এবং এখান থেকে আরেকটা জিনিস বলি, এই অ্যানোড মাঠের বৈশিষ্ট্য কি, দেখো অ্যানোড মাঠে মেইনলি কে থাকে, Au Ag Pt, ওকে। তো এই যে গোল্ড সিলভার এই ধাতুগুলো কিন্তু অ্যানোড মাঠ থেকে সংগ্রহ করা হয়, ওকে। তাহলে অ্যানোড মাঠে কি এবং অ্যানোড মাঠের বৈশিষ্ট্য কি, এটাও কিন্তু ভালো করে তোমরা করে রাখবে। নেক্সট দেখো, তড়িৎ বিশ্লেষণের আরেকটা ব্যবহারিক প্রয়োগ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তড়িৎ লেপন বা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, ওকে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা কি দেখো, ধরো এখানে দুটো ধাতু নেওয়া হয়েছে, ওকে।
এই দুটো ধাতুর মধ্যে একটা ক্যাথোড একটা অ্যানোড। ওকে, এবার কি হয়, এটা একটু কম সক্রিয় আর এটা হচ্ছে অধিক সক্রিয়। ওকে, এটা হচ্ছে কম সক্রিয় আর একটা হচ্ছে অধিক অধিক সক্রিয়। এরপর কি করা হচ্ছে, এর উপর যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন কি হয়, এই যে অধিক সক্রিয় ধাতুটা আছে এই অধিক সক্রিয় ধাতুর ওপর, ওকে তাহলে আমরা কি বললাম, এই যে অধিক সক্রিয় ধাতু আছে এই অধিক সক্রিয় ধাতুর উপর এই কম সক্রিয় যে ধাতুটা আছে তার প্রলেপ দেওয়া হয় এর উপর। এই ঘটনাটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। সেটা কি করে দেওয়া হয়, এই ধাতু থেকে গিয়েই কিন্তু এই অধিক সক্রিয় ধাতুটার উপর লেগে যায়। তো তাহলে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, দেখো সংজ্ঞাটা দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন। আচ্ছা, তড়িৎ লেপন কি কারণে করা হয়, ধরো অনেক ধাতু আছে যেমন লোহা, পিতল, আয়রন। ওকে, সবচেয়ে ভালো হচ্ছে দেখবে আয়রন। এই যে দেখবে বর্ষাকালে অনেকের বাড়িতে কি হয়, যে জানলা থাকে সেই জানলায় কি হয় দেখবে এয়ার, তারপরে হচ্ছে ওয়াটার, এইগুলোর জন্য দেখবে মোর্চা পড়ে যায়। তো যাতে মোর্চে না পড়ে সেই জন্য কি হয়, এই লোহার উপর কি করা হয়, প্রলেপ দেওয়া হয়, প্রলেপ দেওয়া হয় এরকম। এই যে লোহার উপর প্রলেপ দেওয়া হয় এর ফলে কি হয়, এর ফলে এই লোহাটা কিন্তু আর মোর্চা ধরবে না, যেটাকে রাস্টিং বলে। তো লোহার উপর কিন্তু মোর্চা ধরে না। তো তাহলে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপনের কি কি ইয়ে আছে মানে কি কি সুবিধা। এক নম্বর হচ্ছে যেগুলো যেসব ধাতুগুলো মেনলি বাতাসে বা এয়ারে যাদের বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে থাকে বা তাদের অন্য পরিবর্তন হতে থাকে, সেই ধাতুগুলোর উপর যদি আমরা ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন করি অন্য ধাতু দিয়ে, তাহলে ওই ধাতুগুলো কি থাকবে, ভালো থাকবে। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে ধরো কোনো ধাতুর উপর, কোনো ধাতু ধরো এরকম আছে, এরকম এরকম। ওকে, এবার এটাকে আমাকে পারফেক্ট শেপ দিতে হবে, পারফেক্ট শেপ ধরো এরকম দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গার গ্যাপটা আমাকে ম্যানেজ করতে হবে, এই জায়গা। তারপরে এখানে কি করা হয়, এই তড়িৎ লেপন করলে এই গ্যাপটা মেকআপ করতে পারি। তার ফলে কি হবে, তারপর দেখো এই ধাতুর সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। মানে যদি আমাদের ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করতে হয় বা ধাতুর নির্দিষ্ট শেপ আনার জন্য কিন্তু আমরা তড়িৎ লেপন ব্যবহার করতে পারি। আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে গিল্ডিং। গিল্ডিং কি, সেটা হচ্ছে কোনো ধাতুর উপর যদি সোনার প্রলেপ দেওয়া হয়, কোনো ধাতুর উপর যদি সোনার প্রলেপ দেওয়া হয় সেই প্রসেসটাকে বলা হয় গিল্ডিং। সোনার প্রলেপ দেওয়াকে বলা হয় গিল্ডিং। তো এরপর দেখো তড়িৎ লেপনের নীতি ও পদ্ধতি। তাহলে তোমরা হেডিং দেবে তড়িৎ লেপনের নীতি ও পদ্ধতি। তাহলে দেখো তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং এর নীতি বা পদ্ধতিটা কি। পদ্ধতিটা হচ্ছে ধরো এখানে ধরো এটা একটা ধাতু আছে, এটা একটা ধাতু এ আর এটা একটা ধাতু বি। ওকে, এবার কি করতে হবে, এর উপর বি এর উপর এর প্রলেপ দিতে হবে। মানে কিরকম, মানে ধরো এ ধাতুটা হচ্ছে কম সক্রিয় আর বি ধাতুটা হচ্ছে অধিক সক্রিয়। ওকে, এবার কি করতে হবে, এই বি ধাতুর উপর এর প্রলেপ দিতে হবে, মানে বি ধাতুর উপর এরকম এর প্রলেপ দিতে হবে এরকম। তাহলে কি করব, তখন তোমাদের কি মনে রাখতে হবে, দেখো একটা জিনিস তোমরা খেয়াল করবে, যখন তোমরা ইলেকট্রোলাইসিস পড়েছো, ইলেকট্রোলাইসিসে এই জিনিসটা সবসময় মনে রাখবে যে ক্যাথোডে কি হয়, ক্যাথোডে সবসময় জমা হয় আর অ্যানোড থেকে ক্ষয়প্রাপ্ত হয়। ওকে, ক্যাথোডে সবসময় জমা হয় আর অ্যানোড থেকে ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে সেই ধাতুটা কোথায় ব্যবহার করতে হবে, ক্যাথোডে। তার মানে আমি বি ধাতুটা কোথায় ব্যবহার করব, বি ধাতুটা আমি ক্যাথোডে ব্যবহার করব। কেন, কারণ এই বি ধাতুর ওপর আমাকে প্রলেপ দিতে হবে। ওকে, তাহলে কি হবে, যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে সেটা কিসে ইউজ করতে হবে, ক্যাথোড হিসাবে ইউজ করতে হবে। আর যে ধাতুর প্রলেপ দেয়া হবে, মানে যে ধাতুর প্রলেপটা দেব সেই ধাতুটাকে কোথায় ব্যবহার করতে হবে, অ্যানোডে। কেন, কারণ দেখো একে যদি অ্যানোডে ব্যবহার করি এই অ্যানোড থেকে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হবে আর ক্যাথোডে গিয়ে কি হবে, জমা হবে। তাহলে ক্যাথোডে গিয়ে জমা যখন হবে এইভাবে একটা প্রলেপ তৈরি করবে। ওকে, তো এই দুটো হচ্ছে ওর বেসিক প্রিন্সিপাল। আর 3 নম্বর প্রিন্সিপালটা কি, দেখো যখন ধাতুর তড়িৎ লেপন হয় তখন কি হয়, ক্যাথোড ক্রমশ অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোডের উপর কি হয়, জমা। ওকে, এই তিনটে মেন প্রিন্সিপাল বা এই তিনটেই মেন পদ্ধতি। এরপর আমি তোমাদের একটা ছক দেব, সেই ছকটা কিন্তু তোমরা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা ওটা ভালো করে মনে রাখবে যে কোন ধাতুর কিভাবে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন করা হয়। ওকে, সেই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুগুলো আমি লিখেছি।
ওকে, আর সেই ধাতুটা কি হিসাবে ইউজ হবে? অ্যানোড হিসাবে। মনে রাখবে এগুলো সবই কিন্তু বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ। ওকে, যে ধাতু প্রলেপ দিতে হবে সেই ধাতুগুলো বিশুদ্ধ হতে হবে, আর সেই ধাতুটা অ্যানোড হবে, যে ধাতু প্রলেপ দিতে হবে। তো কি কি ধাতু আছে? তামা, রূপা, টিন, নিকেল, ক্রোমিয়াম আর হচ্ছে সোনা। এই কটা মনে রাখলেই হবে, এই 6টা মনে রাখলেই হবে। এবার ক্যাথোড হিসাবে কি ইউজ করতে হবে? ক্যাথোড হিসাবে যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে, যে ধাতুর ওপর বা যে ধাতুতে প্রলেপ দিতে হবে সেই ধাতুটাকে রাখতে হবে। মানলো তুমি যে ধরো তুমি লোহার উপর ধরো তুমি লোহার উপর তামার প্রলেপ দিতে চাইছো, লোহার উপরে তামার প্রলেপ দিতে চাইছো, তখন তামাটা হয়ে যাবে অ্যানোড আর লোহাটা হয়ে যাবে ক্যাথোড। ওকে, যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সেই ধাতুটাই হয়ে যাবে ক্যাথোড। আচ্ছা, এরপর তড়িৎ বিশ্লেষণ কি কি ইউজ করব? মনে রাখবে তড়িৎ বিশ্লেষণটা জলীয় দ্রবণে, এগুলো কিন্তু একটু মনে রাখতেই হবে 1 মার্কের জন্য। যদি আমাদের তামার প্রলেপ দিতে হয় তাহলে ইউজ করতে হবে CuSO4। CuSO4 কে কি বলা হয়? CuSO4 কে কি বলা হয়? কপার সালফেট। ওকে, আচ্ছা, রূপার হলে কি করতে হবে? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড মনে রাখবে, ফর্মুলাটা মনে রাখবে, K ব্র্যাকেট হচ্ছে AgCN তার হোল 2। ওকে, আচ্ছা, তারপরে টিনের জন্য কি করতে হবে? টিনের জন্য করতে হবে কি? স্টেনাস ক্লোরাইড। আচ্ছা, নিকেলের জন্য কি করতে হবে? নিকেলের জন্য নিকেল সালফেট। আর ক্রোমিয়ামের জন্য কি করতে হবে? ক্রোমিয়ামের জন্য ক্রোমিয়াম সালফেট ও ক্রোমিক অ্যাসিড। মনে রাখবে এখানে দুটো ইউজ করা হয়, ক্রোমিয়াম সালফেট ও ক্রোমিক অ্যাসিড। ঠিক আছে, দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। আর সবশেষে কে আছে? সবশেষে সোনা। এই সোনাটার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পটাশিয়াম আরো সায়ানাইড। পটাশিয়াম আরো সায়ানাইড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভিভিআইপি। সোনার জন্য কি ইউজ করা হয়? পটাশিয়াম আরো সায়ানাইড। নিচে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, পটাশিয়াম আরো সায়ানাইড এর সংজ্ঞাটা, এই যেটা ফর্মুলাটাও কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। এরপর যেটা তোমাদের বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে যখন তামা ইউজ করবে অ্যানোড হিসাবে আর যে পাতটা ইউজ করবে ক্যাথোড হিসাবে, সেই পাতটা তো নিলে, তার জলীয় দ্রবণ নিলে, এরপর এর ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াগুলো তোমরা কিন্তু বাড়িতে সবগুলো করবে। সবারই বিক্রিয়াগুলো, ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াগুলো কিন্তু সবাই বাড়িতে করবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, বিক্রিয়াগুলো আসতে পারে কিন্তু পরীক্ষায়। ওকে, তাহলে যে যে তোমাদের এখানে যে যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুগুলোর কি কি তড়িৎ বিশ্লেষ্য ইউজ করতে হবে জলীয় দ্রবণে সেইগুলো মনে রাখবে, এবং প্রত্যেকটার ক্যাথোড আর অ্যানোড বিক্রিয়াগুলো মনে রাখবে। ওকে, এই নামগুলো তড়িৎ বিশ্লেষণের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ক্যাথোড অ্যানোড বিক্রিয়াগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দুটো হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে লিখবে সিলভার প্লেটিং প্রক্রিয়া আর হচ্ছে নিকেল প্লেটিং প্রক্রিয়া। সিলভার প্লেটিং প্রক্রিয়া ও নিকেল প্লেটিং প্রক্রিয়া, এদের যে বিক্রিয়াগুলো হয় এদের বিক্রিয়াগুলো একটু দেখে রাখবে। ওকে, আমি এখানে তোমাদের নামগুলো লিখিনি, আমি চাই তোমরা এগুলো নিজেরা নামগুলো লেখো বই দেখে, তাহলে সুবিধা হয়। তাহলে মোটামুটি এই যে চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারটা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারে এখানেই মোটামুটি শেষ হলো। তো তোমরা কি করবে? তোমরা শোনো, তোমরা প্রথমে নোটটা ভালো করে বানাবে, নোটটা ভালো করে বানিয়ে ছোট্ট নোট বানাবে, রিভিশন নোট, যাতে পরে এক্সামের সময় একটা পেজের মধ্যে বানাবে, তাহলে তোমাদের সুবিধা হবে রিভিশন নোটের সময়। মানে প্রথমে বড় নোট বানাবে, তারপরে সেখান থেকে ছোট এক পাতার মধ্যে বানাবে, যাতে এক্সামের সময় তোমাদের দেখতে হেল্প হয়। সেকেন্ড হচ্ছে তোমাদের বই, যার কাছে যা বই আছে সেই বইটার কিন্তু লাইন বাই লাইন পড়বে। আবারও বলছি, লাইন বাই লাইন পড়বে। দরকার হলে রেফারেন্স বুক ইউজ করতে পারো, রেফারেন্স বুক থেকে এমসিকিউ, কিছু এসএকিউ, মানে যেগুলো হয় না ওই সহায়িকা টাইপের বই, সেগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো। এবং ওই বইয়ের লাস্টে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই করবে। সাথে যদি আরো একটা জিনিস করতে পারো সেটা খুবই ভালো হয়, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে বোর্ডসে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো যদি করে নিতে পারো তাহলে কিন্তু আরো ভালো হয়, তাহলে তোমাদের ফুললি প্রিপারেশন হয়ে থাকবে। ওকে, তাহলে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে করো। আশা করছি এই 3টে লেকচারে তোমাদের এই চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট এবং ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে তোমরা নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা ফলো করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।